বুদ্ধদেবের স্মৃতি বিজড়িত এই নিরঞ্জনা নদী আর তার পাশে উরুলিল্ল গ্রাম এই কেন্দ্র করে গঠিত হয়েছে বুদ্ধগয়া। গয়া, বুদ্ধগয়া, রাজগীর, নালন্দা, এবারে এই সার্কিটটাকে আমরা আমাদের এই ভ্রমণে কমপ্লিট করব। ভারতবর্ষের প্রাচীনতম সাম্রাজ্য মগধ সাম্রাজ্য, এই মগধ সাম্রাজ্যের সম্রাট বিম্বিসার, সম্রাট অশোক, হিউয়েন সাং, এদের কথা এবার থাকবে আমাদের ভ্রমণ কাহিনীর প্রতিটি ছত্রে। সকল বিষয় নিয়ে পুরো এই যে অঞ্চলটা, এই অঞ্চলের সর্বত্র ছড়িয়ে আছে তার প্রচুর ইতিহাস। ভ্রমণ সিরিজটির বিভিন্ন পর্বগুলিতে আমরা আলাদা আলাদা করে এক একটি জায়গা তুলে আনব। আজকে আমরা বুদ্ধগয়ার বিভিন্ন উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে আনব। গুড মর্নিং পাটনা থেকে। আজকে 18 তারিখ, 18ই মার্চ। আমরা এই হোটেল নিউ আজকে বেরিয়ে যাচ্ছি। এখন যাব পাটনা জাংশন, সেখান থেকে আমাদের জনশতাব্দী রয়েছে এবং সেখান থেকে যাব হচ্ছে গয়া। আজকে বুদ্ধগয়ার প্রোগ্রাম থাকবে, তোমরা আমাদের সঙ্গে থাকো। আর কালকে যারা পাটনার এপিসোডটি দেখোনি, আমরা গতকাল পাটনায় কি করেছি, কি খেয়েছি, কোথায় কোথায় ভালো ফুড জয়েন্টস গুলো আছে, অবশ্যই আমাদের চ্যানেলে ওটা দেওয়া আছে, দেখে নেবে। এর ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। আমরা পাটনা জাংশনে পৌঁছে গিয়েছি। এখন কুলি নিয়ে যাচ্ছি 10 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে জনশতাব্দী ছাড়বে। পাটনা জাংশন স্টেশনে আমি এই প্রথম এলাম। এই সকালবেলা কত ভিড় চিন্তা করো। ঘুরে এই যে দেখো বুদ্ধ মূর্তি, জমজমাট। এছাড়া এখানে সব রকম খাবার বিক্রি হচ্ছে, সব রকম খাবার পাওয়া যাচ্ছে। অটো যে আসবে, অটো কিন্তু পাটনা স্টেশনের বাইরে পর্যন্ত আসবে। স্টেশনের ভেতরে কিন্তু নিজেদেরকে মাল নিয়ে ঢুকতে হবে, বা কুলি ওখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। কুলিকে দরদাম করতে হবে। আমাদের কুলি মোটামুটি 100 টাকাতে রাজি হয়েছে। সকালে পাটনায় কিন্তু মানে ভালোই ঠান্ডা আছে এখন, যদিও বেলার দিকে প্রচন্ড গরম পড়ে যাচ্ছে। পাটনা স্টেশনে এখন আমরা প্রবেশ করছি। পাটনা জাংশন, কালকে আমরা যে এসেছিলাম পাটনা সাহিদ স্টেশন, এটা পাটনা জাংশন স্টেশন। এক কাপ চায়ের সঙ্গে আজকে সকালটা শুরু হলো জনশতাব্দীর মধ্যে। আজকে 18 তারিখ, 18ই মার্চ 2025, আর আমরা এখন যাচ্ছি গয়া।
আমরা আসলে যাব বুদ্ধগয়া। আজকে সারাদিন বুদ্ধগয়ার ট্যুর হবে, বুদ্ধগয়া এক্সপ্লোর করব। এই গাড়িটি এই পাটনা থেকে ছেড়ে 6:10-এ 1:55-তে রাঁচি গিয়ে পৌঁছয় দুপুরবেলা। তো যারা রাঁচি এখান থেকে যেতে চান, এই রাঁচি জনশতাব্দী এটাই। আর একটি জনশতাব্দী আছে যেটা হাওড়াতে যায়। আচ্ছা, ছেড়ে দিল। এখন ঠিক 6:10 গাড়ি ছেড়ে দিল। আমাদের এটা খুবই ছোট জার্নি, মাত্র 92 কিলোমিটারের জার্নি। এখানে 2টি স্টপেজ আসবে। তো যেটা বলছিলাম যে এই গাড়িটি সকালবেলা ছেড়ে 7:55-তে গয়া জাংশন রিচ করে। তাতে কি হয়, এই গাড়িটা গেলে আপনি একটা গোটা দিন হাতে পাচ্ছেন। তাহলে এছাড়াও অনেক গাড়ি আছে যেগুলি পাটনা জাংশন থেকে গয়াতে যায়, কিন্তু সেগুলি এরকম সময় যায় যে আপনি গোটা দিন হাতে পাবেন না ঘোরার জন্য। তাহলে দিনটা আপনার নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবেই প্ল্যান করতে পারেন যে সকালবেলা ছাড়লো, আপনি গয়াতে গিয়ে পৌঁছলেন সকাল সকাল, এবং হোটেলে গিয়ে তাড়াতাড়ি চেক আউট করলে বুদ্ধগয়াটা ঘোরার সময় পাবেন। গয়া স্টেশন থেকে বেরিয়ে একটি অটো নিয়ে নেওয়াটাই ভালো হবে। আর গয়া স্টেশনের এই যে এইদিকে হচ্ছে গয়া স্টেশন, এই সামনে হচ্ছে রাস্তা, এরকম রাস্তাটা একটু বাজে আছে। আর এই সামনেই এই হচ্ছে আমার পেছনে আপনারা দেখুন অটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এই একটি অটো নিয়েছি। এইটা এনার ভাড়া হচ্ছে 100 টাকা। আমরা এখন যাব হোটেল কুসুম প্যালেস। মা ওদিকটা একটু যান, আমি এদিকটায় বসি। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখি যে এখান থেকে যদি আপনারা একটি টোটো নিয়ে বুদ্ধগয়া যান, কারণ অনেকেই বুদ্ধগয়ার দিকে হোটেল নেন, আমরা এবারে বুদ্ধগয়াতে হোটেল পেলাম না, তাহলে কিন্তু জন প্রতি ভাড়া হচ্ছে 15 টাকা। আর যদি একটি সম্পূর্ণ টোটো রিজার্ভ করে নেন তাহলে 100 থেকে 150 টাকার মধ্যে সম্পূর্ণ রিজার্ভ হয়ে যাবে। আর অটো কথা বলে নিতে পারেন, এইরকমই হবে। মোটামুটি ওই 17-18 কিলোমিটারের মতন, মানে 8 ঘন্টা মতন সময় লাগবে বুদ্ধগয়া যেতে। তো আমরা তো গয়া স্টেশন রোডে হোটেল নিয়েছি। তো আমাদেরকে বুদ্ধগয়া যেতে আজকে প্রথমে ওখান থেকে অটো করতে হবে, তারপরে ওখানে টোটো করে ঘুরতে হবে, এরকমই প্রোগ্রাম আছে। দেখা যাক কি হয়। গয়া স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট এসে এই যে হোটেলটি, হোটেল কুসুম প্যালেস, সুন্দর একটি হোটেল। রুমটি ছোট কিন্তু রুমটি খুব স্পেশিয়াস। তো এইখানে আমরা চেক ইন করলাম। হোটেলটি এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন গয়া স্টেশনের কাছে। তবে গয়া স্টেশনের কাছে খুবই জ্যাম হয়। গয়া স্টেশনের রাস্তাটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে গয়া স্টেশনের রাস্তা। এই যে এই দিকটা হচ্ছে গয়া স্টেশন, এদিকটা। এইদিকে আমরা এখন যাব বুদ্ধগয়া, কোনো একটা অটো ভাড়া করে চলে যাব। আমরা একটু এখানে ফ্রেশ হয়ে নিই। আজকে আমরা বুদ্ধগয়া এক্সপ্লোর করব। গয়া থেকে এখন আমরা বুদ্ধগয়ার দিকে যাচ্ছি। একটু টোটো ভাড়া করে নিয়েছি। টোটো ভাড়াটা অবশ্যই একটু অটো থেকে বেশি, কারণ অটোগুলো যাচ্ছিল না। 300 টাকা একটু দরদাম করেই করতে হলো। আপনাদের কাছ থেকে ওরকম 500-600 টাকা চাইতে পারে অন্যান্য টোটো, একটু দরদাম করে নেন। বুদ্ধগয়া পৌঁছে তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোবো। এবং
এসছি বুদ্ধগয়ায়। এই যে বুদ্ধ মূর্তিটির সামনে, এটি 80 ফিট উঁচু একটি বুদ্ধ মূর্তি। এই 80 ফিট উঁচু এই বুদ্ধ মূর্তিটি বুদ্ধগয়ার অন্যতম আকর্ষণ। এই মূর্তিটি 1989 সালের 14ই নভেম্বর 14তম দলাই লামা উদ্বোধন করেন। এই মূর্তিটির যে আর্কিটেকচারটা, সেটা তৈরি করেছেন ভারতের প্রসিদ্ধ আর্কিটেকচার গণপতি সতপথী। তাঁরই তত্ত্বাবধানে এই মূর্তিটি তৈরি হয়। আর এই যে মূর্তিটি, এই মূর্তির চারপাশেও বুদ্ধদেবের বিভিন্ন শিষ্যদের মূর্তিও রয়েছে, সেগুলি অবশ্যই দেখবেন। এবং মূর্তিটিতে বুদ্ধদেব বসে আছেন কমলের বেদির ওপর, অর্থাৎ পদ্মের বেদির ওপর। ধ্যানস্থ বুদ্ধ তিনি বসে রয়েছেন। দারুণ সুন্দর দেখতে মূর্তিটা। জাপানের যে ডাইকোজু সম্প্রদায়, তারা এই মূর্তিটি নির্মাণের তত্ত্বাবধানে ছিলেন। বুদ্ধের শান্ত সমাহিত রূপ ফুটে উঠেছে এই মূর্তির মধ্য দিয়ে। আমরা এখন মেটাবলিজম বুদ্ধ মন্দিরে, যেটা বুদ্ধগয়ায় অবস্থিত, নামটা দেখুন, মেটা বুদ্ধিজম টেম্পল, এখানে এসে পৌঁছেছি। এটি একটি থাই টেম্পল। মন্দিরটি স্টেনলেস স্টিলের বাইরের খোল এবং আয়না ব্যবহার করে একটি আলংকারিক মোজাইক দিয়ে আকর্ষণীয়। মন্দিরটি থাই মন্দিরের স্থাপত্যের শৈলীর সুসাদৃশ্যপূর্ণ।
মন্দিরের মূল মেঝে কাঠের তৈরি। মন্দিরের নিচে মার্বেল মেঝে ধ্যান কক্ষ রয়েছে, যা ভক্তদের ধ্যানের জন্য একটি নিখুঁত পরিবেশ প্রদান করে। মন্দিরটি সাদা সিমেন্ট, কাদামাটি ও ইপক্সির মিশ্রণ থেকে তৈরি অসংখ্য হস্তনির্মিত ভাস্কর্য দিয়ে সজ্জিত। আরেকটি ইনফরমেশন হচ্ছে, মন্দিরটি বুধবার এবং রবিবার বন্ধ থাকে। মন্দিরের কোনো এন্ট্রি ফি নেই, ক্যামেরাতেও কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু বুধবার এবং রোববার অবশ্যই আসবেন না, এটি বন্ধ থাকে এবং অন্য বারে আসতেই পারেন। আমরা এখন বুদ্ধগয়া চাইনিজ টেম্পলে এসে পৌঁছেছি। মন্দিরটি 1950-এর দশকে চীনা বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি চীনা প্যাগোডা শৈলীতে নির্মিত, যেখানে লাল ও সোনালী রঙের ব্যবহার লক্ষণীয়। মন্দিরের অভ্যন্তরে একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে, যা চীন থেকে আনা হয়েছিল। মন্দিরের ভেতরে চীনা ভাষায় লেখা ধর্মীয় গ্রন্থ ও লিপি রয়েছে। চীনা ও ভারতীয় বৌদ্ধ ভিক্ষুকেরা এখানে ধ্যান ও প্রার্থনা করেন। প্রতি বছর এখানে চীনা নববর্ষ ও বৌদ্ধ উৎসব উদযাপিত হয়।
আমরা এখন কর্মাপা মন্দিরে এসে পৌঁছেছি। কর্মাপারা হলেন তিব্বতীয় ধর্মগুরু। উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই তিব্বতীয় মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আমরা এখন নওলাক্ষা মন্দিরে এসে পৌঁছেছি। এটি একটি থাই টেম্পল, কিন্তু টেম্পলটা এখন রিনোভেশনের জন্য এখানে কাজ চলছে, যদিও ভেতরের বুদ্ধ মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরটি থাইল্যান্ডের সহায়তায় এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। 1776 খ্রিস্টাব্দে মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয় থাইল্যান্ডের সহায়তায়। সেই সময় 9 লাখ টাকার প্রয়োজনীয়তা পড়েছিল এই মন্দিরটি নির্মাণের জন্য। তাই স্থানীয় অধিবাসীরা একে নওলাক্ষা মন্দির হিসাবেই পরিচিতি দেয়। থাইল্যান্ড মন্দির বললে পরে কেউ বুঝতে পারে না। বুদ্ধবিহারে যখন আসবেন, নওলাক্ষা মন্দির বলতে এটিকেই বোঝাবে।
একটা কথা বলে দিই, বুদ্ধ মনিস্ট্রিগুলি দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা এখানেও বুদ্ধ ভগবানের খুব কাছে যেতে পারছি না, কারণ 12টা বেজে গেছে। কিন্তু যে মেন মহাবোধি বিহার রয়েছে বা সুজাতা স্তূপ ইত্যাদিগুলি, এগুলি বন্ধ হয় না, এগুলি রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। তো এই সময়টা আপনারা জেনে আসবেন বা এইভাবে নিজেরা প্ল্যান করে নেবেন। আচ্ছা, এইটি হচ্ছে নিরঞ্জনা নদী বা পল্গু নদী, এবং সীতার অভিশাপে এই নদী শুকিয়ে গিয়ে এখন এই বালির স্তর, একমাত্র বর্ষাকালে এই নদীতে জল থাকে। ভগবান বুদ্ধ যখন প্রথমে উরুবিল্ল গ্রামে এসে নিরঞ্জনা নদীর তীরে তপস্যা শুরু করেন, তখন দীর্ঘ 6 বছর তপস্যার পরে অনাহারে তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে পড়ে, তিনি মৃতপ্রায় হয়ে ওঠেন। সেই সময় এই গ্রামের একজন গোপালিকা, যার নাম হচ্ছে সুজাতা, তিনি তখন পায়েস তৈরি করে বুদ্ধকে অর্পণ করেন। সেই পায়েস গ্রহণ করে বুদ্ধদেব নতুন রূপে শক্তি সঞ্চয় করে পুনরায় তপস্যায় বসেন এবং 49 দিনের মাথায় তিনি বোধি লাভ করেন। এবং তখন থেকেই বুদ্ধদেবের বোধিলাভ এবং তার সঙ্গে সুজাতার এই যে সেবাপরায়ণতা, এই দুটি ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। এইখানে সুজাতার বাসস্থান, তিনি এইখানে বাস করতেন। পরবর্তীকালে সম্রাট অশোক এখানে একটি অশোক পিলার নির্মাণ করেন, যেটি এখন বুদ্ধগয়াতে শিফট করা হয়েছে। এবং এই স্থানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1973-74 সালে এটিকে আবিষ্কার করে এবং তারও পরবর্তীকালে 2001 থেকে 2006 সালের মধ্যে এখানে খনন কার্য হয়। এবং এর ফলে যেটা পাওয়া যায় যে এই সুজাতা স্তূপের যে 3টি স্তর, সেই 3টি স্তর গুপ্ত যুগ থেকে পাল যুগের মধ্যে তৈরি করা হয়েছে। 6th সেঞ্চুরি থেকে 9th সেঞ্চুরির মধ্যে এই 3টি স্তর তৈরি করা হয়েছে। এই অংশটিতে সুজাতার বাড়ি ছিল, সুজাতা এখানে বাস করতেন। এখানে একটি কাঠের বাড়ি ছিল, সেই বাড়িটিকে কেন্দ্র করে এই পুরো স্তূপটিকে নির্মাণ করা হয়েছে। এই স্তূপটির নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল মনে করা হয় মহারাজ দেবপালের সময়। আমরা এখন এসেছি সুজাতা মন্দির বা সুজাতা টেম্পল। সুজাতা যে বুদ্ধকে পায়েস নিবেদন করেছিলেন, তিনি
এই যে গ্রামটি হচ্ছে বিহারের বাঁকুড়া জেলার অন্তর্গত গ্রাম। এই গ্রামেরই তিনি গোপালিকা ছিলেন। তাই এখানে সুজাতা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই যে এইখানে সুজাতা এবং বুদ্ধর একটি প্রতীকী মূর্তি রয়েছে, দেখতে পাওয়া যায়। অধিকাংশ ট্যুরিস্টরা এখানে না এসে ওদিকে সুজাতা স্তূপ দেখে চলে যায়, কিন্তু এই জায়গাতে অনেক কিছুই আছে। জায়গাটি খুবই শান্ত এবং এত রোদ্দুরের মধ্যেও কিন্তু অনেক ছায়া শীতল। সুন্দর হাওয়া এবং এখানে ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত রয়েছে। মন্দির চত্বর খুবই ভালো। এই সেই পায়েস নিবেদনের মুহূর্তটি লক্ষ্য করো। সিদ্ধার্থ যখন সুজাতা মন্দিরে এসেছিলেন, যেখানে ভগবান বুদ্ধ বটগাছের নিচে সুজাতার কাছ থেকে সোনার পাত্রে প্রথম পায়েস গ্রহণ করেছিলেন, পায়েস খেয়ে যখন বুদ্ধদেব ফিরছেন, তখন এই স্থানে কিছুক্ষণের জন্য তিনি বিশ্রাম করেছিলেন। সেই সময় একজন পুরাতন সতিয়া দরিদ্র কৃষক এর ছদ্মবেশে একটি ঐশ্বরিক শক্তি আবির্ভূত হয়ে সিদ্ধার্থকে 8 মুঠো 8 রকমের ঘাস উপস্থাপন করে একটি বেদি রচনা করেছিলেন। এবং বলেছিলেন, ভগবান আপনি এই 8 মুষ্টি ঘাসের ওপরে বসুন বা উপবেশন করুন। তাই সেই স্মৃতি রক্ষার্থে এইটিকে বলা হয় ঘাস টেম্পল বা গ্রাস টেম্পল বা ঘাস মন্দির। সিদ্ধার্থ উপাসনায় বসেছিলেন এবং 49তম সপ্তাহে তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন। সেই উদ্দেশ্যে এই ঘাস মন্দির বা ঘাস টেম্পল এটি সৃষ্টি করা হয়েছে। এই মন্দিরটি খুবই প্রাচীন এবং ঐতিহাসিক। আজকে এই বুদ্ধগয়া একটি হোটেলে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি সকলে। আমি একটু এই দই ভালোবাসি, এখানে একটু পোলাও নিয়েছি, এরা সব ভাত খেয়েছে, সকলেই এখানে খাওয়া দাওয়া করছে। পরে আবার বাকি ট্যুরগুলি হবে। এটাও একটি কর্মা টেম্পল। এটি প্রাচীন কর্মা টেম্পল।
কর্মা কথাটির অর্থ হচ্ছে তিব্বতীয় গুরু। অর্থাৎ এই তিব্বতীরা এখানে বুদ্ধদেবের স্মৃতি রক্ষার্থে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছে। যেখানে যেখানে পৃথিবীতে বুদ্ধ ধর্ম যারা যে সমস্ত দেশ গ্রহণ করেছে তারা প্রত্যেকেই বুদ্ধগয়াতে বুদ্ধদেবের স্মৃতিসৌধ নির্মাণ করেছে। তার মধ্যে এটি হচ্ছে পুরাতন কর্মা টেম্পল, আর সকালে আমরা যেখানে গেলাম সেটি হচ্ছে নূতন কর্মা টেম্পল। এখানে এর জনপ্রিয়তা অনেক বেশি। আমি এখন এই যে বৌদ্ধ স্মৃতিসৌধে দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরটি জাপানের ডাইজোকো গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। এখানেও ধ্যানস্থ বুদ্ধ এই মন্দিরটি। আপনারা অবশ্যই আসবেন। শ্রীলঙ্কার অনাগরিক ধর্মপাল এখানে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন।
এই যে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া সেন্টার। তো আমি এখন যে মন্দিরটিতে এসেছি সেটি ভুটানিজ টেম্পল। ভুটানের যে ষষ্ঠ রাজা কিং ফু ইনি 1666 খ্রিস্টাব্দে এই মন্দিরটি ভুটান প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণ করেন। এটি অনেক পুরাতন মন্দির। এই ধরনের অনেক জিনিসই কিন্তু এই বুদ্ধগয়াতে রয়েছে, আপনারা এটা এলে দেখতে পাবেন। আর একটা কথা, এই মন্দিরগুলি 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, এরপরে কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা সারা দিন বুদ্ধগয়াতে আজকে ঘুরছি। কোন মন্দিরটা ভালো লাগছে আপনারা কমেন্টে বলবেন। আমরা এখন মহাবোধি বুদ্ধ বিহারে এসে পৌঁছেছি। আসল বোধিসত্ত্ব যেখানে বোধি লাভ করেছিলেন, এই হচ্ছে মহাবোধি বুদ্ধ বিহার টেম্পল। আচ্ছা, এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু ক্যামেরার জন্য টিকিট লাগে। ক্যামেরার ডিভিশনটা আমি ঠিক বুঝতে পারলাম না। ছোট ক্যামেরা বললো 100 টাকা, তো আমার তো পকেট 3, হ্যাঁ, কিন্তু 100 টাকাও টিকিট হয়ে গেল। আবার বলছিল কি সব 360 রোটেশন ফোটেশন ইত্যাদি, আমি অত বুঝতে পারিনি। এইবার তো সেটা তোমরা এসে বুঝে নেবে। এখন আমরা মহাবোধি বুদ্ধ বিহারের মধ্যে প্রবেশ করছি। এখানে বিকেলবেলায় অত্যন্ত ভিড় হয়েছে, ভিড়টা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখান থেকে ফুল ইত্যাদি পাওয়া যাচ্ছে। বুদ্ধের চরণে দুমুটো ফুল চড়ালেই হয়, ফুলের কোনো ডিস্টিংশন এখানে নেই। আচ্ছা, এখানে চটি ছাড়তে হবে। যীশু খ্রিস্টের জন্মের 574 বছর আগে, মানে আজ থেকে প্রায় 2800 বছর আগে, নেপালের তরাই অঞ্চলে মহারাজ শুদ্ধোধনের ঘরে জন্ম নেন সিদ্ধার্থ। মাত্র 39 বছর বয়সে রাজকুমার তার সমস্ত সুখের জীবন ত্যাগ করে, তার সংসারের মায়া কাটিয়ে তিনি গৃহত্যাগ করেন এবং জীবনের অর্থ, সৃষ্টির অর্থ ইত্যাদি খোঁজার জন্যে তিনি বেরিয়ে পড়লেন। বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে তিনি ভারতবর্ষে এসে পৌঁছলেন। এই গয়ার এই অংশে তিনি এসে কি দেখলেন? তিনি দেখলেন বয়ে চলেছে তখন নিরঞ্জনা নদী, এবং নিরঞ্জনা নদীর তীরে উরুবিল্ল গ্রাম। তিনি সেখানে বসে একটি বৃক্ষের নিচে তপস্যা শুরু করলেন। দীর্ঘ 6 বছর তপস্যার পরে অনাহারে তিনি দীর্ণ শীর্ণ জীর্ণ হয়ে গেলেন এবং তিনি মোক্ষ লাভে ব্যর্থ হলেন। তখন ওখানে ওই গ্রামের এক গোপালিকা সুজাতা
তার পায়েস নিবেদন করলেন, সোনার বাটিতে তাকে পায়েস নিবেদন করলেন এবং সেই পায়েস খেয়ে তার জীবনে নতুন প্রাণ সঞ্চারিত হলো। আবার তিনি তপস্যায় উপবেশন করলেন এবং তপস্যা শুরুর 49 দিনের মাথায় তিনি সিদ্ধি লাভ করলেন। জীবনের অর্থ কি, সৃষ্টির অর্থ কি, মানুষের দুঃখের কারণ কি ইত্যাদি তিনি জানতে পারলেন। এবং যিনি যে গাছটির নিচে বসে এই তপস্যা করেছিলেন তাকে বোধিবৃক্ষ বলে। আমি এখন এই বোধিবৃক্ষের দিকে যাব এবং আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে মন্দিরটি হচ্ছে মহাবোধি মন্দির। এই মহাবোধি মন্দিরের উপরে 289 কেজি সোনা আছে। এই সোনা অরিজিনাল, এই যে এটা হচ্ছে 289 কেজি অরিজিনাল গোল্ড এবং এটা থাইল্যান্ডের রাজা দিয়েছিলেন প্রথমে। আর এই মন্দিরটার যে উচ্চতা, সেই উচ্চতাটাই হচ্ছে 130 ফিট। প্রথমে কিন্তু এটি এত উচ্চ ছিল না। তা অশোক যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি কিছু স্তূপ তৈরি করেছিলেন। পরবর্তীতে মৌর্য রাজা সমুদ্রগুপ্ত রাজা, গুপ্ত বংশের সমুদ্রগুপ্ত রাজা সাম্রাজ্যে 150 ফুট মন্দির পত্তন। এখন আমি যে জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি সেখানকার একটা গল্প হচ্ছে যে সেখানে বুদ্ধ ধ্যানস্থ ছিলেন একটি বট গাছের নিচে। কিছু ব্রাহ্মণ বালক সেখান দিয়ে যাচ্ছিল। তো ব্রাহ্মণ বালকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন যে তাদের যে গর্ব যে ওরা ব্রাহ্মণ বলে ওরা উচ্চ জাত, সেখানে বুদ্ধদেব বলেন যে মানুষ তার কর্ম দিয়ে বড় হয়, ধর্ম দিয়ে নয়। পরবর্তীকালে এই জায়গাটিতে একটি বটবৃক্ষ ছিল। সেই বটবৃক্ষটি ঝড় এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে যায় এবং তারপরে এই যে পিলারটি দেখা যাচ্ছে এইটা হচ্ছে সম্রাট অশোক 320 খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি করেন। এটিকে বলা হয় অশোক পিলার, অশোকা পিলার বা অশোক পিলার। আর এর নিচে যে এই যে বোর্ডটি, এখানে তার ইতিহাস বিবৃত হয়েছে। আচ্ছা, এখানে 30 ফিট উঁচু যে স্তূপটি, প্রথম স্তূপটি তৈরি করেছিলেন সম্রাট অশোক। তিনি কিন্তু মন্দির নির্মাণ করেননি। এটি খ্রিস্টপূর্ব 320 গুপ্ত সাম্রাজ্যের সময় সমুদ্রগুপ্ত রাজা এরপরে 150 ফুট মন্দির নির্মাণ করেন 400 খ্রিস্টাব্দে। বারোশো 5 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি এসেছিলেন। নালন্দা ইউনিভার্সিটিতে প্রথমে আগুন লাগিয়ে ধ্বংস করেন, সেটা আমরা নালন্দা ইউনিভার্সিটিতে গিয়ে দেখতে পাবো। আমরা রাজগিরে যাব, সেখানে নালন্দা ইউনিভার্সিটি রয়েছে। কিন্তু এখানে এসে এই স্তূপটি 30 ফিট ভেঙে দিয়েছিলেন আর বাকি 30 ফিট পুরো মাটির নিচে উনি গঠিত করে দেন। তো পুরো এই যে জিনিসটা, এই বুদ্ধ মন্দিরটি সম্পূর্ণ মাটির নিচে ছিল। আচ্ছা, এই যে স্তম্ভটি দেখা যাচ্ছে, এই স্তম্ভটি হচ্ছে অশোক স্তম্ভ। এইটিও মোহাম্মদ বখতিয়ার খিলজি ধ্বংস করে দিয়েছিলেন। এটিও 100 এইটি হচ্ছে রাজকুমার সিদ্ধার্থ। তিনি যখন রাজকুমার ছিলেন নেপালের কপিলাবস্তুতে, যখন রাজকুমার ছিলেন তখনকার এই হচ্ছে তার মূর্তি। ওনার জন্ম হয়েছিল নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী। ওনার বাবা ছিল শুদ্ধোধন
তো তখনকার এই মূর্তি। এখানে আমি যেটা বলছি যে সুজাতা মাতা মানে বুদ্ধদেবের তো জন্ম হলো এবং এখানে এসে উনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করলেন এবং এখানে এসে উনি একটি বটবৃক্ষের নিচে উনি তপস্যা শুরু করলেন। 6 বছর তপস্যার পরে অনাহারে ওনার দেহ জীর্ণ শীর্ণ হয়ে গেল এবং ওনার কোনো ইষ্টলাভ মানে মোক্ষ লাভ হলো না। তারপরে সুজাতা ওনাকে, যিনি একজন গোপালিকা ছিলেন, তিনি ওনাকে পায়েস নিবেদন করলেন এবং তাতে ওনার জীবনে সঞ্চার হলো এবং উনি 49 দিনের মাথায় আবার মানে উপাসনার মাধ্যমে উনি কিন্তু জীবনের সত্য লাভ করলেন। সেইটা যে উনি করেছিলেন সেটা এই জায়গাতে করেছিলেন যেখানে এই বোধি মন্দির, যেটা বোধি টেম্পল, মহাবোধি টেম্পল, সেটা নির্মিত হয়েছে। এরপরে আমরা বোধিবৃক্ষের ইতিহাস সম্পর্কেও জানবো। এখন যে বোধিবৃক্ষটি আমরা দেখছি সেটা কিন্তু যে বোধিবৃক্ষের নিচে বুদ্ধদেব সিদ্ধিলাভ করেছিলেন সেই বোধিবৃক্ষ নয়, এটি পঞ্চম প্রজন্মের বোধিবৃক্ষ এবং এই সম্পর্কে কিছু কাহিনী রয়েছে, সেইটি আমরা এখন বলবো। এখন যে বৃক্ষটি আমরা দেখছি এইটি হচ্ছে সেই বোধিবৃক্ষ যার নিচে বুদ্ধদেব তার সিদ্ধি লাভ হয়েছিল। কিন্তু এই বোধিবৃক্ষটি যেরকম আমি বলছিলাম যে পঞ্চম প্রজন্মের বোধিবৃক্ষ। প্রথম বোধিবৃক্ষটি যেটি নিচে ওনার আসলে সিদ্ধি লাভ হয়েছিল সেইটি মানে যখন শশাঙ্ক কলিঙ্গ যুদ্ধের পরে তিনি তখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন তিনি ঠিক করেছেন, সেই সময় তার যে তৃতীয় স্ত্রী তিনি এটিকে কেটে বোধিতীয়ের যে দ্বিতীয় প্রজন্মটি সেটি হচ্ছে বাংলার রাজা শশাঙ্ক, তিনি কেটে দিয়েছিলেন এবং সেই বৃক্ষের যে দুটি অংশ, সেই বৃক্ষের দুটি অংশ নিয়ে তার পুত্র এবং তার কন্যাকে দিয়ে শ্রীলঙ্কার অনুরাধাপুরমে পাঠানো হয়েছিল আর সেইখানে বোধিবৃক্ষ আবার রোপণ করা হয়েছিল। তারপরে তৃতীয়বারের জন্য বোধিবৃক্ষটি ঝড় তুফানেতে নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে ব্রিটিশ লর্ড কালিংহাম তিনি শ্রীলঙ্কা থেকে, যেটা ওই অশোকের ছেলে এবং মেয়ে গিয়ে ওখানে বোধিবৃক্ষকে রোপণ করেছিল, তার শাখা নিয়ে এসে এইখানে প্রোথিত করেছিল। এখন যে বোধিবৃক্ষটি আমরা দেখছি এই বোধিবৃক্ষটি 145 বছর পুরাতন বোধিবৃক্ষ। এই যে যেখানে বোধিবৃক্ষটি এখন রয়েছে সেই বোধিবৃক্ষটিকে ঘিরে দেওয়া হয়েছে, এখন আর বোধিবৃক্ষটিকে ছোঁয়া যায় না। এইখানে ভগবান বুদ্ধ যে তপস্যা করেছিলেন তিনি বজ্রাসনে বসে তপস্যা করেছিলেন। এইটা হচ্ছে বুদ্ধদেবের চরণ, যে চরণে সবসময় ফুল চড়ানো থাকে। এই যে সোনার পালকিটি দেখা যাচ্ছে, আচ্ছা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রেমদাসা এই স্বর্ণ পালকিটি প্রদান করেছিলেন এই মহাবোধি সোসাইটিকে।
আচ্ছা, ভগবান বুদ্ধ ওই যে জায়গাটি দেখা যাচ্ছে ওইখানে দ্বিতীয় সপ্তাহে, মানে ওনার জ্ঞান প্রাপ্তির দ্বিতীয় সপ্তাহে ওখানে উনি অবস্থান করেন। আর ওখান থেকে উনি বোধিবৃক্ষের দিকে 7 দিন অপলক দৃষ্টিতে অবলোকন করতে থাকেন, একেবারে ওনার অপলক দৃষ্টিতে। তাই ওই জায়গাটিকে বলে অনিমেষ লোচন চৈত্য। আর প্রথম সপ্তাহে তো উনি বোধিবৃক্ষের নিচে অবস্থান করেছিলেন, যেখানে ওই যেদিনকে উনি বোধিজ্ঞান প্রাপ্ত হন সেই দিনটিকে বৌদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়। তাহলে আমরা দুটো জায়গা দেখে নিলাম। একটা হচ্ছে প্রথম সপ্তাহে উনি যেখানে অবস্থান করেছিলেন সেটি হচ্ছে বোধিবৃক্ষের নিচে। দ্বিতীয় সপ্তাহে যেটা উনি অবস্থান করেছিলেন সেই জায়গাটিকে বলে অনিমেষ লোচন চৈত্য। এই যে আমরা পাথরের পদ্ম ফুলগুলি দেখলাম, এর একটা কাহিনী হচ্ছে যে বুদ্ধদেব যখন বোধিসত্ত্ব লাভ করেন তারপরে তো তিনি 7টি সপ্তাহ 7টি বিভিন্ন জায়গাতে তিনি অবস্থান করেন। তার মধ্যে যে তৃতীয় সপ্তাহে তিনি 11 পদ যখন চলেন তখন প্রত্যেকটি পদে একটি করে কমল মানে পদ্ম প্রস্ফুটিত হয়। এই ঘটনাটিকে মনে রাখার জন্য শশাঙ্ক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তখন এই পাথরের পদ্মগুলি উনি নির্মাণ করেন। কিন্তু পরবর্তীকালে খিলজি যেরকম আক্রমণ করেন আমি আগেও বলেছি, তার ফলে এই পদ্মগুলি ভেঙে তছনছ করে দিয়েছিলেন। পরে যখন কানিংহাম এখানে এলেন এবং এখানকার খনন কার্য করে এই জায়গাটিকে উদ্ধার করলেন, তখন তিনি এই পাশে যে এই ফুলের যে সমাহারটা আমরা এখন দেখছি সেইটা তিনি নির্মাণ করেছিলেন। আচ্ছা, এইটা যে আমরা দেখছি এইটা হচ্ছে বুদ্ধিজমের মূল পতাকা পঞ্চশীল। ঘটনা হলো এই যে বুদ্ধদেব যখন বোধি লাভ করেন তার তৃতীয় সপ্তাহে তো 11 পদে 11টি পদ্ম ফুটেছিল। চতুর্থ সপ্তাহে ওনার দেহ থেকে এই 5টি রঙের আলো প্রতিফলিত বা ফুটে বেরিয়েছিল। তো সেই 5টি রং নিয়ে ওদের যে পতাকার রং তৈরি হয়েছে, এইটিকে বলে পঞ্চশীল। এই সরোবরটির একটি গল্প আছে, সেটা হচ্ছে যে বুদ্ধদেব যখন বোধিলাভ করলেন তার 6ষ্ঠ সপ্তাহে, বুদ্ধদেব তো 7টি সপ্তাহে 7 জায়গায় অবস্থান করেছিলেন, এর 6ষ্ঠ সপ্তাহে তিনি এই সরোবরের মধ্যে অবস্থান করছিলেন, এখানে তিনি ধ্যান করছিলেন। তো সেই সময় অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায় যেটাতে ওনার তপস্যা ভঙ্গ হতে পারত। তো এই সরোবরের মধ্যে নাগেদের রাজা মুচলিন্দ, সেই মুচলিন্দ তখন ফনা বিস্তার করে তাকে রক্ষা করেন প্রাকৃতিক দুর্যোগ থেকে। তারপর থেকে এই সরোবরের নাম হয়ে যায় মুচলিন্দ সরোবর বা মুচলিন্দ সরোবর। 7ম সপ্তাহে উনি এখানে ধ্যান করেছিলেন, লাস্ট মেডিটেশন এই জায়গাতে হয়েছিল। এইটি হলো সুজাতার মূর্তি। আচ্ছা, এই যে গেটটিকে আমরা দেখছি এই গেটটি সম্রাট অশোক বানিয়েছিলেন, এটাকে অশোক গেটের নামেই এটি পরিচিত। এইটি হলো সম্রাট অশোক রাজার গেট। মহাবোধি মন্দির থেকে ফেরার পথে আমরা এই দৃশ্যটি দেখে চমৎকৃত হলাম। এই প্রদীপের আলোয় মুখ উজ্জ্বল করে সন্ধ্যেবেলায় বিদায় নিচ্ছি বুদ্ধ বিহার থেকে। আর এই গাইড পান্ডেজি, তো এখানে এলে এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, ইনি থাকেন গেটেই মোটামুটি থাকেন। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে এই হোটেল কুসুম প্যালেসে আমি এখন ডিনার করতে বসেছি।
লাঞ্চটাও তো দেখিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের ডিনার। এই যে ভাত আছে, ডিম ভাজি আছে, ডিম ভাজিটা আজকে ওবেলাও ছিল, আমি একটু ডাল নিয়েছি, আর এখানে একটা পনিরের সবজি আছে। এই দিয়ে আজকে ডিনার করে নেব। যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে বুদ্ধগয়াতে বেশ কিছু জিনিস যেটা আমি তখন বলতে পারিনি, গাড়ির যে রেটস গুলো সেগুলো একটু বলা দরকার। আমাদের মানে যাওয়ার সময়তেও আমরা টোটো করেছি, সেটা 300 টাকা লেগেছে। তার সময়তে আমাদের মানে আমি গয়া থেকে বুদ্ধগয়ার যে যাতায়াতটা বলছি এটা রিজার্ভ করলে, কেননা আমি অনেক ঠিক কথা বলে কিন্তু অনেক ব্লগাররা যাওয়ার পরে রেট চেঞ্জ হয়ে যায়। আমি তাদের কথা শুনে সকালে তোমাদেরকে রেটটা বলেছি, কিন্তু পরে গিয়ে রেটটা পাল্টে গেছে। ফলে সত্যি কথা বলে রাখাটাই ঠিক। পরে গিয়ে হয়তো দেখবে যে আমার রেটটাও পাল্টে গেছে, সেটা হয়তো আরো বেড়ে গেছে। ওরা আরো বেশিই চাইবে, ওরা 500 টাকাই চাইবে, দরদাম করে 250 থেকে 300-র মধ্যে করতে হবে। আর ওখানে বুদ্ধগয়াতে ঘোরার ক্ষেত্রে 800 টাকা চাইবে, 1000 টাকাও চাইতে পারে। আমরা 700 টাকা দিয়েছি, এবং আমরা যার সঙ্গে ঘুরেছি শঙ্কর বলে একজন, তো তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো ঘুরিয়েছে, খুব ভালো লোক, এবং এই কথাটিও আমার ব্লগে থাকবে যে আমি আই মিন ইট, মাই ওয়ার্ড ইজ ওয়ার্ড, যে সত্যি সে খুব ভালো লোক। মানে সারাটা দিন আজকে মানে সেই বোধহয় 10টা সাড়ে 10টা থেকে শুরু করেছে, আর রাত্রির 7টা পর্যন্ত সে পুরো ছিল। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা মহাবোধি মন্দিরের ভেতরে একটি গাইড নিয়েছিলাম। এবারে কথা হচ্ছে যে ওখানে বিভিন্ন ধরনের গাইড থাকে, গভর্নমেন্ট গাইড, তারা বাইরে থেকেই 500 টাকা চাইবে, তো সেটা দরাদরি করতে হবে। তবে আমরা যে গাইড নিয়েছি মনে হয় না গভর্নমেন্ট গাইড, কিন্তু গাইডটা খুবই ভালো। তার নামও আমি বলে দেবো, কিন্তু সে নাম্বার প্রকাশে বলেনি বলে আমি বলছি না, কিন্তু সে 300 টাকাতেই আমাদেরকে কিন্তু করে দিয়েছে এবং প্রচন্ড ভালো সার্ভিস দিয়েছে। আর একটা হচ্ছে যে মোবাইল তোমাদের কিন্তু ব্যাগে যদি থাকে, মোবাইল কিন্তু আলাদা কাউন্টারে গিয়ে জমা দেবে। আমাদের মধ্যে 2জন মোবাইল নিয়ে ঢুকে গিয়েছিল, এখন কিন্তু ডবল চেকিং হচ্ছে। এই কথাগুলো কিন্তু ব্লগাররা বলে না, মনে হয় যেন এই গেলাম আর ঢুকে গেলাম, তা কিন্তু নয়। 2বার করে কিন্তু চেকিং হচ্ছে, এবং চেকিং এ তাদের মোবাইল ধরা পড়ে এবং আমাকে নিজেকে গিয়ে আবার সেটা জমা দিয়ে আসতে হয়। ক্যামেরা ছাড়া আর কিছু তোমাদের সঙ্গে যাবে না। আর একটা কথা, মুভেবল ক্যামেরা যদি হয়, এরকম আমার সঙ্গে ছিল 360 ডিগ্রি যে ক্যামেরা মুভ করতে পারে। অবশ্য আমার ক্যামেরাটা 360 পারে না, 180 পারে, যাই হোক, কিন্তু এই ধরনের ক্যামেরাগুলোতে ওরা 300 টাকা দাবি করছে। হ্যাঁ, ব্যাগ জমা দেওয়া বা কোনো এন্ট্রি ফি নেই, ঢোকার কোনো ব্যাপার, মানে এমনি সাধারণ মানুষের কোনো এন্ট্রি ফি নেই, সেগুলো ঠিক আছে, কিন্তু হ্যারাসমেন্ট যেসব জায়গায় হতে পারে সেগুলো বলে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, কেউ ধোঁয়া নিয়ে যদি যায় কোনো বৌদ্ধ ভিক্ষু, সাধারণত বৌদ্ধ ভিক্ষুদের ফটো না তোলাই ভালো। যেতে যেতে কিছু ফটো তোলা ঠিক আছে, ধোঁয়া নিয়ে কেউ যদি যায় কখনো ফটো তুলবে না। আর একটা কথা হচ্ছে, মেন যে মহাবোধি মন্দির আছে সেখানে যে মূল যে মানে বুদ্ধের মূর্তিটি আছে, সেখানে কিন্তু কোনো ক্যামেরার ফটোগ্রাফি করতে দিচ্ছে না। যতটা সকালে সম্ভব যাওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু এইরকম টাইমে প্রচন্ড গরমে আমাদের অবস্থা মানে খুব খারাপ হয়ে গিয়েছিল। টোটোলার আর একটা কথা হচ্ছে, একটা ভালো বলবে যে একটা রাজা খেয়ে গেছিল সেই ধরনের একটি ভেজ হোটেল, তোমরা কখনোই যাবে না সেখানে। ওরা কিন্তু একজন শিকারি করেছে যে আমরা কমিশন পাই বলে যাই, তোমরা বলবে যে আমরা ননভেজ খাবো, সেখানে গিয়ে ভেজেরও অপশান থাকবে। যদি ভেজই খেতে হয় তাহলে কিন্তু তারা অন্য একটি হোটেলে, যেখানে আমরা খেয়েছি, সত্যিই সেখানে রান্নাবান্না খুব ভালো, এসি হোটেল, এবং দামও খুব মানে মিনিমামের মধ্যেই, কিন্তু সেখানে তাহলে তোমাদেরকে সেটা নিয়ে যাবে। তো এই ইনফরমেশনসগুলো আমি দিয়ে রাখলাম। আর কালকে সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে যাব। আমরা যাব গয়াতে আমরা বিষ্ণুপাদ মন্দির ঘুরবো এবং আরো 2-3টি জায়গাতে যাব। তার সঙ্গে একটা পথের গল্প দেখাবো করে আমরা কালকে রাজগীর চলে যাচ্ছি। এই হচ্ছে আগামী প্রোগ্রাম। তো আজকে গুড নাইট।